হোয়াটসঅ্যাপে একটা কমিউনিটি গ্রুপ খুলেছি। সেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই ডেসক্রিপশানে। অবশ্যই আপনারা সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলেই সেই কমিউনিটিতে জয়েন হয়ে যেতে পারবেন। সেখানে রেগুলার বেসিসে এই ভিডিওর লিঙ্ক এবং স্টাডি মেটেরিয়াল, বিভিন্ন নোটস, পিডিএফ আমি কিন্তু শেয়ার করব। আপনারা খুব সহজেই সেটা কালেক্ট করে নিতে পারবেন। এই ভিডিওগুলো শুধু যে কর্মরত শিক্ষকদের উদ্দেশ্যেই বানানো হচ্ছে তা কিন্তু নয়। প্রত্যেকেই সমাজের সকল স্তরের মানুষ যারা শিক্ষার প্রতি আগ্রহী, শিক্ষানুরাগী প্রত্যেকটা মানুষই কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন। প্রত্যেকেরই ভালো লাগবে, কারণ প্রত্যেককেই যে স্কুলে এসে নর্মাল পাঠদান করতে হবে তা কিন্তু নয়। কারণ তাদের বাড়িতেও কোনো শিশু রয়েছে, বাচ্চা রয়েছে, ছাত্র রয়েছে। তাদের ক্ষেত্রেও এই পদ্ধতিগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সঠিক লক্ষ্যে কিন্তু পৌঁছানো সম্ভব। কারণ এগুলো আমার কথা না, এগুলো কয়েকশো বছর আগে এই মহান মনোবিদদের কথা, যারা সেই রাস্তাগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আর সেগুলোই খুব সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের সামনে, এটুকুই। রুট কজ, যে কি কারণে ছেলেটি বা মেয়েটি আমার ক্লাসে অংশ নিচ্ছে না, কারণটা কি? সে কি কোনো ভয় পাচ্ছে? সে কি ভাবছে যে স্যার যে পড়াচ্ছেন খুব রাগী, যদি আমি পড়া না শুনি বা না পারি তাহলে স্যার মারবেন বা বকবেন, সেই জন্য আমি পার্টিসিপেটই করব না, সে অ্যাক্টিভ আমার পার্টিসিপেশনই থাকবে না? সে কি এটা ভাবছে? নাকি তার মধ্যে কোনো মানসিক সমস্যা হচ্ছে বা কোনো পারিবারিক সমস্যা? অনেক বাচ্চাদের পরিবারে বাবা মাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা থাকে, তার প্রভাব কিন্তু খুব বেশি পরিমাণে ছাত্রছাত্রীদের ওপর পড়ে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং বিগত কয়েকটা সিরিজ ধরে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে, যে সিডিপির ওপরে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজির ওপরে যে ক্লাসগুলো করা হয়েছে, সেগুলো আশা করি অনেকটাই আপনাদের উপকারে এসেছে এবং আগামী দিনেও আসবে। কারণ আমরা যে লক্ষ্যে এগোচ্ছি সেটা কিন্তু একটা খুব মহৎ উদ্দেশ্য। শুধু যে একটা পার্টিকুলার টেট নামক পরীক্ষাকে পার করাই আমাদের উদ্দেশ্য তা কিন্তু একদমই নয়। কারণ আমরা যে প্রফেশনে রয়েছি, শিক্ষকতার মতো একটা মহান পেশায় রয়েছি, সেখানে আমরা যে বিষয়টাকে নিয়ে কাজ করি সেটা কিন্তু আর 5টা প্রফেশনের মতো একদমই নয়। আমরা সমগ্র সমাজটাকে ভবিষ্যতের জন্য কিন্তু তৈরি করছি। আর সেই সমাজ তৈরি করতে গিয়ে যে মহান মানুষ, এই যে পেয়াজে, ভিগৎস্কি, স্কিনার, এই ধরনের যে মনোবিদ, যারা কয়েকশো বছর আগে কিভাবে একটা ছোট্ট শিশুকে বিজ্ঞানসম্মতভাবে শিক্ষা দান করতে হবে তার সঠিক বিজ্ঞানসম্মত উপায় বলে গেছেন, সেগুলোই কিন্তু আমরা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছি, যাতে আমরা সেটা নিজেদের কার্যক্ষেত্রে, নিজেদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, নিজেদের ছাত্রছাত্রীদের ওপর, নিজেদের কর্মজীবনে খুব সফলভাবে প্রয়োগ করতে পারি। আমরা ক্লাসরুমে গিয়ে যাতে সেই সিচুয়েশনটা একদম ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারি বিজ্ঞানসম্মতভাবে এবং সেই সমস্ত সাইকোলজিস্টদের দেখানো পথে। সুতরাং সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এগোচ্ছি এবং আশা করি আপনারা প্রত্যেকেই এনজয় করছেন এবং অনেকটাই সমৃদ্ধ হচ্ছেন। এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে যে ভিডিওগুলো দেখছেন এবং কমেন্ট করছেন, তাতে সত্যিই আমি অভিভূত এবং আশা করব আগামী দিনে আরও নতুন কিছু, নতুনভাবে আরও অন্যান্য বিষয়ও আপনাদের সামনে অবশ্যই নিয়মিতভাবে নিয়ে আসব। বিগত ভিডিওতে আপনারা দেখেছেন যে 2014 সালের সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ওপরে 2014 সালের যে প্রশ্নগুলো ছিল তার 10টা প্রশ্ন, 10টা কি 11টা প্রশ্ন হয়েছিল এবং শুধু প্রশ্নের উত্তর কিন্তু বলা হয়নি, প্রত্যেকটা অপশান নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, যাতে যেই সেক্টরের যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু সেগুলো যাতে সলভ করতে পারি। আর আজকে তারই পরবর্তী যে 10টা প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব, প্রত্যেকটার উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে কি ধরনের ব্যাখ্যা হতে পারে, কোন আঙ্গিকে কি প্রশ্ন হতে পারে, পুরোটাই কিন্তু আপনাদের সামনে রাখার চেষ্টা করব। তাই আপনারা ধৈর্য ধরে দেখুন পুরো ভিডিওটা এবং আশা করব আপনারা প্রত্যেকেই একটি খাতা এবং পেন নিয়ে বসবেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে। কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি মনে হয় লিখে রাখার, তাহলে সেটা লিখে রাখতে পারবেন। প্রথম প্রশ্নটা যেটা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, টিএলএম অর্থাৎ উন্নত মানের
টিচিং লার্নিং মেটেরিয়াল কেমন হওয়া উচিত? নাম্বার এ, ব্যয়বহুল এবং আকর্ষণীয়। নাম্বার বি, ব্যয়বহুল এবং প্রাসঙ্গিক। নাম্বার সি, ন্যূনতম ব্যয় সাপেক্ষ এবং প্রাসঙ্গিক। নাম্বার ডি, উপরের কোনোটিই নয়। এখানে দেখে আমরা সহজেই বলতে পারছি যে এটা অবশ্যই নাম্বার সি হবে, ন্যূনতম ব্যয় সাপেক্ষ এবং প্রাসঙ্গিক। এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না যে আমরা ছোট শিশুদের কোনো বিষয় নিয়ে যখন বোঝাবো ক্লাসরুমে গিয়ে, সেটা অবশ্যই তাদের বোধগম্যের মতো হতে হবে। তারা যাতে খুব সহজভাবে বোঝে সেই অ্যাপ্রোচটা আমাদের রাখতে হবে। আমি এমন কোনো বিষয় তাদের সামনে উপস্থাপন করব না যেটা তারা বুঝতেই পারলো না। সেটা তৈরি করতে হয়তো আমাদের প্রচুর টাকা লেগেছে, একটা খুব ডেকোরেটিভ কিছু একটা চার্ট বা মডেল আমরা নিয়ে গেলাম, তারা হয়তো বুঝতেই পারলো না। কিন্তু খুব সহজ সরলভাবে যদি আমরা বোর্ডে একটা ছবি এঁকে বা কোনো শেপ তৈরি করে কোনো কিছু ছোট ছোট কিওয়ার্ড লিখে তাদের সামনে পুরো বিষয়টা আমরা সহজ সরলভাবে ব্যাখ্যা করতে পারি, তাহলে সেটা কিন্তু তাদের কাছে অনেক বেশি মনোগ্রাহী হবে। তাহলে অবশ্যই এমন একটা আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত যেটা ওদের কাছে, অর্থাৎ আমাদের ছাত্রদের কাছে খুব সহজবোধ্য হয়। এবং সেটা করতে কখনোই প্রচুর টাকা খরচ তা কিন্তু নয়, খুব কম খরচেও খুব সহজ জিনিস আমরা তাদের সামনে রাখতে পারবো। সুতরাং এখানে অবশ্যই সঠিক উত্তরটা হবে সি, ন্যূনতম ব্যয় সাপেক্ষ এবং প্রাসঙ্গিক। এবং আরও একটা বিষয় যে RTE 2009 যে আইন, সেই আইনেও কিন্তু লো কস্ট TLM এর কথাই বলা হয়েছে। খুব কম খরচে এমন কিছু তৈরি করা উচিত আমাদের যেটা শিশুদের মনোগ্রাহী হয়, তাদের বুঝতে সুবিধে হয়। এবার আসি এর পরের প্রশ্নে। শিক্ষালাভের প্রথম উৎস কোনটি? নাম্বার এ, প্রাথমিক বিদ্যালয় যেখানে শিশু লিখতে পড়তে শেখে। নাম্বার বি, গৃহ সমাজের মৌল উপাদান। নাম্বার সি, যে কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রক। নাম্বার ডি, খেলাধুলার মাধ্যমে শিক্ষা পদ্ধতি। এখানে অবশ্যই নাম্বার বি, গৃহ সমাজের মৌল উপাদান হবে। কেন হবে এবার আসুন তার বিশ্লেষণটা জেনে নিই। একজন শিশু যখন প্রথম ভূমিষ্ঠ হয় সে তার বাবা মাকে চেনে, প্রথম মাকে চেনে। তাই তার প্রথম শিক্ষা, প্রথম কথা বলা, প্রথম দেখা, সবটাই, গোটা পৃথিবীটাই কিন্তু তার মা, তারপর বাবা। সুতরাং তার পরিবার থেকে সে কিন্তু সবার আগে শিক্ষাটা নিচ্ছে। তারপর সে আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হওয়ার পর সে কিন্তু স্কুলে ভর্তি হচ্ছে। স্কুলে ভর্তি হয়ে তার মধ্যে সামাজিক বোধ তৈরি হচ্ছে, 5টা মানুষের সাথে কথা বলছে, নিজের মনের ভাব আদান প্রদান করছে। এভাবেই সে আস্তে আস্তে সমাজের প্রত্যেকটা মানুষের কাছ থেকে, প্রত্যেকটা উপাদানের কাছ থেকে শৃঙ্খলা বোধও কিন্তু শিখছে, শিষ্টাচার শিখছে। প্রত্যেকটা মানুষ কিন্তু, সমাজের প্রত্যেকটা মানুষই কিন্তু আস্তে আস্তে তার কাছে শেখার বিষয় হয়ে থাকছে। তাহলে আমরা যদি দেখি এক্ষেত্রে উত্তরটা এই কারণেই গৃহ সমাজের মৌল উপাদান হবে, কারণ শিক্ষা লাভের প্রথম উৎস হিসেবে, প্রথম উৎস, এখানে প্রথম কথাটা বলা হয়েছে, এই কারণেই খুব সহজেই আমরা বলতে পারি যে গৃহ সমাজের মৌল উপাদান। এই পয়েন্টটাই হবে এর সঠিক উত্তর। এখানে একটি শিশুর শিক্ষাদানের উৎসের কথা যখন এলো, তখন খুব প্রাসঙ্গিকভাবে একটা বিষয় আলোচনা করে নিই, যে এই যে শিক্ষা দানের ব্যাপারটা, একটি শিশু বা একজন ছাত্র ঠিক কোন কোন পদ্ধতিতে প্রাথমিকভাবে শিক্ষাটা পায়, সেটাকে যদি 3টে ভাগে ভাগ করা যায়, আমরা জানি যে প্রথমটা হবে ফর্মাল এডুকেশন, তারপর ইনফর্মাল এডুকেশন এবং নন ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশনটা কি? এটা প্রত্যেকেই জানি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই, যে এই ফর্মাল এডুকেশন মানে একটি বাচ্চা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তার একটা নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেটাই হচ্ছে ফর্মাল এডুকেশন। আর ইনফর্মাল হচ্ছে যেখানে এই নির্দিষ্ট প্রতিষ্ঠানটা থাকে না, অর্থাৎ সে সমাজের মধ্যে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করছে। আমরা খুব ভালোভাবে জানি একজন বিখ্যাত ব্যক্তি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর,
এই ইনফর্মাল এডুকেশন লাভ করেছিলেন। তিনি কিন্তু কোনো প্রথাগত স্কুলে বা প্রথাগত শিক্ষায় শিক্ষিত হননি, তিনি তার জীবন দিয়ে শিক্ষা লাভ করেছেন। তিনি তার পরিবেশ, তার সমাজকে দেখে শিখেছেন এবং আজও আমাদেরকে পথ দেখিয়ে চলেছেন তিনি। তাহলে ইনফর্মাল এডুকেশন কি, ফর্মাল এডুকেশন কি, সেটাও আমরা বুঝলাম। আর নন ফর্মাল এডুকেশন, এই বিষয়টাও ইদানিং আমরা দেখেছি যে সাধারণত যাদের একটু বেশি বয়স কিন্তু কোনো রকম ফর্মাল এডুকেশন তারা নিতে পারেনি, স্কুল কলেজে ভর্তি হতে পারেনি, তারা ইভিনিং স্কুলে যাচ্ছে, কোনো অন্য উপায়ে শিক্ষা লাভ করছে। তাহলে এই হচ্ছে তিনটে পদ্ধতি। এর পরের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রতিদিনের জীবনের কিন্তু একটা খুব ভালো লেসন হতে পারে। কারণ আমরা অনেক ক্ষেত্রে হয়তো ভুল করেও বলে থাকি বা শুনে থাকি যে ছাত্রদেরকে মুখস্থ করার পেছনে খুব জোর দেওয়া হচ্ছে, যে এই পড়াটা মুখস্থ করতে হবে, ওই পড়াটা মুখস্থ করতে হবে, বা আমরা নিজেদের ছেলে মেয়েদেরও কখনো বলি যে এটা মুখস্থ করতে হবে, ওটা মুখস্থ করতে হবে, এই বলে অনেক চাপ সৃষ্টি করি। কিন্তু এখন যে প্রশ্নটা আছে সেটাতে কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে। আসুন প্রশ্নটা দেখে নিই। নিচের মধ্যে কোনজন প্রথম চিরাচরিত প্রচলিত মৌখিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেন? নাম্বার এ রুশো, নাম্বার বি ফ্রয়েবেল, নাম্বার সি হার্বার্ট, নাম্বার ডি প্লেটো। এর সঠিক উত্তরটি হলো রুশো। আজ থেকে কয়েকশো বছর আগে রুশো তার এমিলি নামক একটি বইয়ে লিখে গেছেন যে বাচ্চাদের কোনোদিনও মুখস্থ করা বা এই মৌখিক চিরাচরিত যে পদ্ধতিটা, জোর করে চাপিয়ে দেওয়া পদ্ধতি, সেটা একদমই ঠিক নয়, সেটা একদমই বিজ্ঞানসম্মত নয়। তিনি সবসময় বলেছেন যে ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতি থেকে স্বাভাবিকভাবে একটি বাচ্চা যে শিক্ষাটা লাভ করবে সেটিই হচ্ছে প্রকৃত শিক্ষা। প্রকৃতিতে গিয়ে গাছপালা দেখবে, ফুল ফল দেখবে, পশু পাখি দেখবে, হাতে কলমে সব কিছু নেড়ে ঘেটে দেখবে, তবে যে সে শিক্ষাটা পাবে সেটাই হচ্ছে সেই শিশুটির আসল শিক্ষা। কখনোই একটি গাছের ফুল ফল পাতা কাণ্ড এই বিষয়গুলো মুখস্থ করে কোনোদিনও সে কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে না, যতক্ষণ না সে গাছটিকে ধরে দেখবে, পাতাটাকে স্পর্শ যতক্ষণ না করবে, যতক্ষণ সেই ফলটা খেয়ে না দেখবে যে না এটা একটা আম। সেই প্রকৃতি থেকে শেখা শিক্ষাটার উপরই জোর দিয়েছেন রুশো। তাহলে সঠিক উত্তর এখানে রুশো। তবে এখানে কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না, কারণ আর যে তিনটে অপশন রয়েছে সেই তিনজনের বিষয়েও কিন্তু আমাদেরকে জানতে হবে, যাতে তাদের ক্ষেত্রেও যদি তাদেরকে নিয়েও যদি কোনো প্রশ্ন আসে আমরা যাতে সহজেই সেটার উত্তর করতে পারি। তিনজন কে কে রয়েছেন? একটা হচ্ছে ফ্রয়েবেল, এক হার্বার্ট, একটা হচ্ছে প্লেটো। তাহলে ফ্রয়েবেলের যে তত্ত্বটা রয়েছে সেটা হচ্ছে কিন্ডারগার্টেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কিন্ডারগার্টেন, যেখানে খেলার ছলে শিক্ষার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। এটাও খানিকটা রুশোর দিকেই রুশো ঘেঁষাই, তবে রুশো সরাসরিভাবে মুখস্থবিদ্যার বিরোধিতা করেছেন। এবার চলে আসে হার্বার্ট। তিনি ফর্মাল এডুকেশন, এর আগে যেটা বললাম ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রথাগত শিক্ষা, স্কুল কলেজে গিয়ে শিক্ষা, সেই বিষয়ে তিনি জোর দিয়েছেন এবং নৈতিক শিক্ষার উপরেও হার্বার্ট কিন্তু জোর দিয়েছেন। আর প্লেটো তিনি আত্মিক বিকাশ, নৈতিক বিকাশ এই বিষয়গুলোর উপর অনেক বেশি জোর দিয়েছেন। তাহলে আশা করি পরিষ্কার হলো যে চারজনের যে মতবাদ সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। তাই চারজনের মতবাদটাই আমাদেরকে খুব ভালোভাবে জেনে নিতে হবে, যাতে এই ধরনের প্রশ্নগুলো আসলে পরে আমরা খুব সহজেই তার উত্তর করতে পারি। এর পরের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটাও কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন। একটি শিশুকে সৃজনশীল কখন বলবো? তার মধ্যে কোন কোন গুণগুলো দেখলে আমরা তাকে সৃজনশীল বলবো? আপনারা খুব ভালোভাবে জানেন যে এই মুহূর্তে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি প্রোগ্রেস রিপোর্ট কার্ড নতুন চালু হয়েছে খুব সম্প্রতি। তাকে বলা হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ একটি শিশুকে
পুরো সম্পূর্ণভাবে 360 ডিগ্রি মানে কি 4-5টা পুরোপুরিভাবে মূল্যায়ন করা। অর্থাৎ শুধু যে সে কেমন পরীক্ষায় রেজাল্ট করছে, শুধু কত মার্কস পাচ্ছে সেটা দিয়ে নয়, কিন্তু তার অ্যাকচুয়াল স্মার্টনেস কত, সে তার কথাবার্তার ধরন কেমন, তার ব্যক্তিত্ব কেমন, সে কেমনভাবে ছবি আঁকে, সে কেমনভাবে গান করে, তার ভাষার উপর দক্ষতা কেমন, এই সবটাই কিন্তু বর্তমানে দেখা হচ্ছে। তাকে বলা হচ্ছে 360 ডিগ্রি হোলিস্টিক টার্মটা পার্টিকুলারলি ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে। তাহলে এক্ষেত্রেও সেই প্রশ্নটাও কিন্তু সেই যুক্তি দিয়েই উঠে আসছে। কি বলা হচ্ছে যে একটি শিশুকে সৃজনশীল কখন বলা যাবে? যখন তার মধ্যে নাম্বার এ ক্ষিপ্রতা থাকবে, নাম্বার বি নমনীয়তা থাকবে, নাম্বার সি মৌলিকতা থাকবে, নাকি নাম্বার ডিতে সবকটি। আমি এখানে ইংলিশে পয়েন্টগুলো লিখে দিয়েছি এই কারণে, কারণ অনেক সময় বাংলা যে অ্যাকচুয়াল অনুবাদগুলো থাকে সেগুলো কিছুটা কটমটো হওয়ায় আমাদের মাথায় রাখতে অসুবিধে হয়। আর প্রশ্ন কিন্তু ইংরেজির পাশাপাশি, বাংলার পাশাপাশি ইংরেজিতেও থাকে, যার ফলে দুটো যদি আমরা ট্যালি করে নিই তাহলে খুব সহজে মনে পড়বে। বিশেষ করে ইংরেজি টার্মগুলো আমরা যদি একবার অন্তত দেখে নিই তাহলে পুরো ডেফিনেশনটা বা পুরো বিষয়টা খুব সহজে কিন্তু মনে পড়ে যাবে। এখানে যেমন ক্ষিপ্রতাকে ইংরেজিতে বলা হচ্ছে ফ্লুয়েন্সি, আবার নমনীয়তাকে বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, আর মৌলিকতা হচ্ছে অরিজিনালিটি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই সবকটিই হবে সঠিক উত্তর। একটি বাচ্চার মধ্যে ক্ষিপ্রতা, নমনীয়তা, মৌলিকতা, ফ্লুয়েন্সি, ফ্লেক্সিবিলিটি, অরিজিনালিটি, এই তিনটে গুণ থাকলেই তবেই আমি তাকে বলবো কিন্তু সেই বাচ্চাটি সৃজনশীল। একটা উদাহরণ দিই। ধরুন এই একটা পেন, একটি শিশু যখন বুঝতে পারবে যে এই পেনটিকে দিয়ে আমি অনেক কিছু করতে পারবো, শুধু লেখার কাজে কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। ধরুন কিছুটা সুতো পড়ে আছে, সেই সুতোটাকে আমি জড়িয়ে রাখতে পারবো এই পেনটা দিয়ে, কোনো কিছু পেপার ওয়েট হিসেবেও ব্যবহার করতে পারবো এই পেনটাকে দিয়ে। তাহলে একটা খুব সাধারণ জিনিসকে নিয়ে সে কিন্তু বিভিন্ন রকমভাবে ভাবতে পারছে। এই যে তার মাথা থেকে বিভিন্ন রকম আইডিয়াগুলো বেরোলো, এই আইডিয়াগুলো খুব সাধারণ মানুষের মাথা থেকে কিন্তু বেরোবে না। যারা একটু সৃজনশীল, যাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা আছে, তাদের মধ্যে থেকেই এই বিভিন্ন রকম আইডিয়া বেরোবে। তাহলে এই পয়েন্টটা, ক্ষিপ্রতা বা ফ্লুয়েন্সি, এই বিষয়টা যদি একটি বাচ্চার মধ্যে দেখি তাহলে সে কিন্তু অবশ্যই সৃজনশীল। শুধু ক্ষিপ্রতা থাকলেই হবে না, তার মধ্যে নমনীয়তাও থাকতে হবে। কীরকম ফ্লেক্সিবিলিটি? তার মধ্যে বিভিন্ন রকম আইডিয়া তৈরি হতে পারে। ধরুন একটা ফাঁকা জলের বোতল, সেই জলের বোতলটাকে দিয়ে শুধু যে জল খাওয়ার পারপাসে ব্যবহার করা হবে সেটা নয়। সেই বাচ্চাটি এটা জানে যে সেই জল খাওয়ার বোতলটাকে দিয়ে কিন্তু সুন্দর একটা ফুলদানি বানানো যায়। তাহলে এটা তার একটা ফ্লেক্সিবিলিটি। সে সুন্দরভাবে ভাবতে পারে, বিভিন্ন রকমভাবে ভাবতে পারে, বিভিন্ন রকম তার আইডিয়া আছে। আমরা জানি বিভিন্ন রকম আইডিয়া যখন থাকবে তার ফ্লুয়েন্সিটাও খুব সাংঘাতিক, এবং তার সাথে সাথে তার মধ্যে বিভিন্ন রকম ভাবার মতো যে দক্ষতাটা রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে একটা বিষয়কে কেন্দ্র করে ভাবতে পারে, সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটাও তার একটা গুণ। অর্থাৎ সেটাকে বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। আর অরিজিনালিটি, যে পয়েন্টটা অন্যান্য সব বাচ্চার থেকে তাকে আলাদা করে দেবে, সে অরিজিনাল। সে কোন পয়েন্টে অরিজিনাল? যেমন ধরুন তাকে একটা কিছু একটা দেওয়া হলো, ধরুন একটা ছাতা দেওয়া হলো, তাকে বলা হলো সেই ছাতা দিয়ে তুমি একটা খুব সুন্দর কিছু করে দেখাও। সাধারণত মাথায় কি আসবে সকলের, সাধারণ প্রত্যেকেরই, যে ছাতা মানে আমরা রোদে বা বৃষ্টিতে ব্যবহার করি নিজেদেরকে বাঁচানোর জন্য। সেই বাচ্চাটি দেখা গেল সেই ছাতা দিয়ে একটা খুব সুন্দর ডেকোরেশন তৈরি করলো, স্বাধীনতা দিবসের একটা খুব ডেকোরেশন, ব্যাকগ্রাউন্ড স্টেজটা ছাতা দিয়ে একটা অসাধারণ সুন্দর একটা ডেকোরেটিভ কিছু একটা বানালো, যেটা আর 5 জন হয়তো কল্পনাতেও ভাবতে পারবো না। এমনকি আমরাও হয়তো কল্পনাতেও ভাবতে পারবো না যে সেই ছাতা দিয়ে এত সুন্দর একটা স্টেজ তৈরি করা যায়। এটাই আর 5 জনের থেকে সে অরিজিনাল, এটার জন্যই তার অরিজিনালিটি সবার থেকে আলাদা। আর তাই এই 3টে পয়েন্টই যে বাচ্চার মধ্যে থাকবে, যে সেই কিন্তু সৃজনশীল শিশু। বিগত ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে এই সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ওপরে যে সমস্ত মনোবিদরা তাদের মতবাদ দিয়েছেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা, এবং সেগুলো খুব সহজে যাতে মনে রাখা যায় তার উপর। আর
সেটা যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নিন, কারণ সেটা দেখলে পরে এই বিষয় অর্থাৎ সিডিপির চাইল্ড ডেভেলপমেন্টের ওপর 90% বিষয়গুলো আপনাদের কাছে খুলে যাবে, মানে মাথাতে ভেতরে বসে যাবে যে আমার যেই সেক্টর থেকেই যাই প্রশ্ন আসুক না কেন সেটা কিন্তু ইজিলি আমি সেটা সলভ করে ফেলতে পারবো। আর ঠিক সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কি বলছে, কোনটি পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের সাথে যুক্ত নয়? খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এমসিকিউ সলভ করার সময় নেগেটিভ সেন্সে প্রশ্ন করছে কিনা। এখানে অবশ্যই নেগেটিভ সেন্সে, কারণ নয় কথাটা যুক্ত আছে, সুতরাং নয়ের ওপরে আমাকে কিন্তু আন্ডারলাইন করে দিতে হবে। নয় কোনটা যুক্ত বলে বাকি উত্তর দিতে শুরু করে দিলাম তাহলে কিন্তু পুরোপুরি একদম ভুল হয়ে যাবে। সুতরাং আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে প্রশ্নটা নেগেটিভ সেন্সে আছে কিনা। তাহলে এখানে যেহেতু নেগেটিভ আছে সুতরাং আমি সচেতন হয়ে গেলাম, সুতরাং কোন পয়েন্টটা নয় সেটা আমাকে খুঁজে বার করতে হবে। আর তার আগে বলে নিই, পেঁয়াজে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, পেঁয়াজে এর আগে সেই জন্য ভিডিওটার কথা বললাম, সেখানে পেঁয়াজের তত্ত্বও রয়েছে, তিনি কি ধরনের মতবাদে বিশ্বাসী সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেটা বলা হয়েছে জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব, যেটাকে বলা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। ধাপে ধাপে যে শিক্ষার ফলে একটা শিশু তার মস্তিষ্ক ডেভেলপড হয় সেই বিষয়টায় আলোকপাত করেছিলেন পেঁয়াজে। এবং এবার আসি কোন পয়েন্টটা পেঁয়াজের তত্ত্বের সাথে যুক্ত নয় সেটা খুঁজতে। প্রথমে কি আছে, অ্যাসিমিলেশন, নাম্বার বি অ্যাকোমোডেশন, নাম্বার সি অ্যাসোসিয়েশন, নাম্বার ডি স্কিমা। এখানে চারটে পয়েন্টই শুনে একদম মানে মনে হচ্ছে নতুন কিছু চলে এলো, কি এমন জিনিস যে এরকম একটা কঠিন ইংরেজি শব্দ। স্বাভাবিকভাবে এটা তাৎক্ষণিকভাবে মনে হতে পারে, তবে আমরা যদি এটাকে নিয়ে একটু ভালোভাবে ভাবনা চিন্তা করি তাহলে কিন্তু বিষয়টা একদম জলের মতো সহজ হয়ে যাবে। ঠিক কীভাবে দেখুন, আমরা প্রত্যেকটা পয়েন্ট যদি খুব ভালোভাবে দেখি তাহলে প্রথমে আমি আসি স্কিমা নামক এই যে শব্দটা, স্কিমা মানে একটি শিশু যখন প্রথম জ্ঞান লাভ করছে, একদম নতুন জ্ঞান লাভ করছে। ধরুন একটা গরু সে দেখতে পেল যার চারটে পা, তার জ্ঞান হলো যে না এই ধরনের একটা পশু যেটা গরু, এটা একটা স্কিমা, খুব সহজ ভাষায় বলতে গেলে। এরপরে আমি আসছি নাম্বার এতে অ্যাসিমিলেশন, অর্থাৎ নতুনকে এই স্কিমার সাথে মিলিয়ে সে দেখবে। অর্থাৎ ধরুন গরুটা দেখার পর সে একটা ঘোড়া দেখতে পেল, তার তো আগে থেকে একটা জ্ঞান হয়ে আছে যে এরকম চার পেয়ে জন্তু মানেই সেটা হয়তো গরু। সে ঘোড়াকে দেখেও এবার কি সেই বুদ্ধিটাই অ্যাপ্লাই করলো, সে বলছে এটাও গরু। অর্থাৎ ঘোড়াকে দেখেও বুদ্ধি তার হলো যে না এটাই গরু, কারণ এর চারটে পা আছে। এটা কি বলা হচ্ছে, অ্যাসিমিলেশন, মেলাচ্ছে পুরনো শেখাটার সাথে পরবর্তী যেটা শিখলো সেটাকে মেলাচ্ছে সে। তারপরে আমি আসছি অ্যাকোমোডেশন। এইবার অ্যাকোমোডেশনে কি হচ্ছে, সে কিন্তু বুঝতে পারলো যে না আমি নতুন যে জিনিসটা দেখলাম, এটাই বলছে নতুন জ্ঞানের সাথে পুরনো স্কিমা পাল্টে যায়। আমি নতুন যেটা দেখলাম সেটা অ্যাকচুয়ালি ঘোড়া, ওটা গরু না। অর্থাৎ পুরনো যে শিখেছি আমি যেটাকে স্কিমা বলে জেনেছি সেটাকে আমি পাল্টে দিলাম, দিয়ে নতুন জ্ঞানটাকে আমি নিলাম। অর্থাৎ যে চার পেয়ে জন্তুটা আমি দেখলাম সেটা হচ্ছে ঘোড়া। তাহলে এটাই হচ্ছে অ্যাকোমোডেশন। আর এই তিনটে বিষয় কিন্তু স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, এই তিনটে বিষয় কিন্তু পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের সাথে যুক্ত। কোনটা যুক্ত নয়, একমাত্র অ্যাসোসিয়েশন, এই কথাটা কিন্তু যুক্ত নয়। অ্যাসোসিয়েশন মানে যোগসূত্র, একটা কানেকশন তৈরি করা। এই পার্টিকুলার টার্মটা যুক্ত হচ্ছে বিহেভিয়ারিস্ট যে তত্ত্বটা সেই তত্ত্বের সাথে, অর্থাৎ আচরণগত যে শিক্ষাটা। কীরকম আচরণগত শিক্ষা, সেই পাভলভের পরীক্ষা, প্যাভলভ, কুকুর এবং ঘন্টা বাজলেই কুকুরটি বুঝতে পারে যে তার খাওয়ার সময় হয়েছে, আদারওয়াইজ দিনের বাকি অংশ সে কিন্তু বুঝতে পারে না। ঘন্টার সাথে সে কিন্তু কানেক্ট করতে পারে, সে অ্যাসোসিয়েট করতে পারে নিজেকে ঘন্টার সাথে। তাহলে এটাই বোঝা গেল যে অ্যাসোসিয়েশন কথাটা কখনোই পেঁয়াজের জ্ঞানমূলক বা কগনিটিভের সাথে যুক্ত নয়, সেটা সম্পূর্ণ একটা আলাদা সেক্টর, সেটা সম্পূর্ণ আচরণগত একটা বিষয়। আর অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন আর স্কিমা, এই তিনটে হলো
জ্ঞানমূলক বিষয় বা যেটাকে বলা হচ্ছে কগনিটিভ বিষয়। তাহলে আশা করা যাচ্ছে এই 4টে বিষয়ই আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝাতে পারলাম, কারণ 4টে বিষয় না বুঝলে এই উত্তরটা তো অবশ্যই করতে পারবো না, তার পাশাপাশি এই সেক্টরগুলো থেকে যাই প্রশ্ন আসুক তখনও কিন্তু করতে পারতাম না। কিন্তু আমি নিশ্চিত এই আজকের ভিডিওটা দেখার পর আপনারা এই জাতীয় যাই আসুক না কেন সেই বিষয় থেকে খুব সহজেই তার উত্তর বেছে নিতে পারবেন। এবার আসি পরের প্রশ্নে। CWSN অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটি প্রশ্ন। বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য আধুনিক দৃষ্টিভঙ্গি হলো তাদেরকে নিম্নলিখিতগুলির মধ্যে যে কোনো একটিতে তাদের শিক্ষার বন্দোবস্ত করা। অর্থাৎ যে 4টে পয়েন্ট দেওয়া হয়েছে, অপশান দেওয়া হয়েছে, তার মধ্যে কোনটা হচ্ছে এক্স্যাক্টলি CWSN অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য উপযুক্ত। নাম্বার এ বিশেষ বিদ্যালয়, নাম্বার বি সমন্বয় বিদ্যালয়, নাম্বার সি অন্তর্ভুক্তি বিদ্যালয়, নাম্বার ডি ওপরের কোনোটিই নয়। এটা অবশ্যই অন্তর্ভুক্তি বিদ্যালয় বা যাকে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন, যেটা বর্তমানে অর্থাৎ আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে মনে করা হচ্ছে ইনক্লুসিভ স্কুল বা ইনক্লুসিভ এডুকেশন, যেটা RT 2009 আমাদেরকে বলছে, নির্দেশ দিচ্ছে। এতদিন কি ভাবা হতো, মানে RT 2009 আগে, যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ কোনোভাবে তারা বিশেষভাবে সক্ষম, তাদের উদ্দেশ্যে তাদের জন্যে স্পেশাল কোনো স্কুলের ব্যবস্থা করা হতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে স্কুলগুলো আছে আমাদের সরকারি বিদ্যালয়গুলো, সেখানে যে কোনো ডিসেবলড চাইল্ড, সে মাইনরিটি হতে পারে, সে অন্ধ হতে পারে, সে লোয়ার কাস্ট হতে পারে, যা খুশি হতে পারে, সব ধরনের উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সব ধরনের, সবাই সমান, সবাই একই জায়গা থেকে শিক্ষা লাভ করবে। এটাই হচ্ছে আধুনিক চিন্তাভাবনা এবং আধুনিক আমাদের দৃষ্টিভঙ্গি, যেটা অন্তর্ভুক্তি বিদ্যালয়ে স্থাপন করতে বলছে, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইনক্লুসিভ স্কুল, যেটা ইনক্লুসিভ এডুকেশনেরই একটা পার্ট, যা RT 2009 আমাদেরকে নির্দেশ দেয়। তাহলে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন যে ইনক্লুসিভ এডুকেশন বা ইনক্লুসিভ স্কুল কোনটা, এবং এখানে সকলকেই সমান দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে বলা হচ্ছে। এবারে যে প্রশ্নটি সেটা আমাদের ক্লাসরুম সিচুয়েশন নিয়ে, যেটা আমরা প্রতিনিয়ত আমাদের কর্মজীবনে সবসময় সম্মুখীন হচ্ছি। এটি ক্লাসরুম কিভাবে আমরা ম্যানেজ করি, কিভাবে ছাত্রদেরকে ডিল করি, সে বিষয়ে এই প্রশ্নটা। নিচের কোনটি শিখন প্রক্রিয়ার সঙ্গে সবথেকে কম সম্পর্কযুক্ত? এখানে কিন্তু আরও একবার বলছি, সবথেকে কম সম্পর্কযুক্ত, এখানে নেগেটিভ সেন্সে কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে। সুতরাং এই ধরনের প্রশ্ন যখন আমরা উত্তর করব, খুব সচেতনভাবে উত্তর করতে হবে, কারণ এখানে কম কথাটা বলা রয়েছে। নাম্বার এ পাঠ্যক্রম, যেটাকে বলা হয় ইংরেজিতে কারিকুলাম। নাম্বার বি শিক্ষক শিক্ষিকা, নাম্বার সি পরিবেশ, নাম্বার ডি সহযোগিতা। কোনটা শিখন প্রক্রিয়ায় অর্থাৎ বাচ্চাকে শেখানোর সময়ে সব থেকে কম কাজে লাগে, সব থেকে কম সম্পর্ক রয়েছে এর সাথে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলাম, যে সিলেবাস, এটাই হচ্ছে সব থেকে কম কাজে লাগে। কেন? ক্লাসরুমের প্রধান কাজ কাদের? শিক্ষক এবং তার ছাত্রছাত্রীর। তাহলে একটা ক্লাসরুমে একটি বিষয়ে যখন শিক্ষক পড়াচ্ছেন, তখন সেই বিষয়টা কতটা সহজভাবে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করা যায়, সেটাই তার মূল লক্ষ্য। এবং ক্লাসের যে পরিবেশ, যে পরিবেশটা সেই শিক্ষার অনুকূল, প্রত্যেকে মন দিয়ে পড়াটা শুনছে, প্রত্যেকে বোঝার চেষ্টা করছে, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করছে যে শিক্ষক মহাশয় কী পড়াচ্ছেন, এবং নিজেরা নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন করছেন। সহযোগিতা, এখানে একটা পয়েন্ট আছে, সহযোগিতা। আর এর আগে আমি বলেছিলাম পিয়ার লার্নিং, অর্থাৎ একজন আরেকজনকে সাহায্য করছে। দুর্বল এবং একটি মেধাবী ছাত্র বা যে কিছুটা এগিয়ে আছে, তার সাথে জোড়ায় জোড়ায় একজন শিক্ষক পড়াচ্ছেন, সেটাকেই বলা হয় পিয়ার লার্নিং বা গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্কে ছাত্রছাত্রীরা কিন্তু অনেকটাই উৎসাহী হয়, সেটা আমরা বাস্তব ক্ষেত্রে দেখেছি। তাহলে এটা একটা এনভায়রনমেন্টের অংশ, ক্লাসরুমের যে এনভায়রনমেন্ট সেটার একটা অংশ।
কিন্তু যেটা অংশ নয় সেটা হচ্ছে এই পাঠ্যক্রম। অর্থাৎ আমাদেরকে কি পড়াতে হবে। দেখা গেল বাংলা একটা কবিতা, সেটা শুধুমাত্র একটা সিলেবাসে একটা গাইডলাইন দেওয়া থাকলো যে আজকে আমাদের এটা পড়াতে হবে। একটা ইংরেজিতে একটা গ্রামারের অংশ, একটা অঙ্কতে দেখা গেল ভগ্নাংশ। তাহলে এই একটা বিষয় যেটা শুধুমাত্র একটা সিলেবাসকে নির্দেশ করছে, যে পাঠ্যক্রম, সেটা কখনোই কিন্তু একটা শিখন প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত হতে পারে না। শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রী, শিক্ষক, ক্লাসরুম এনভায়রনমেন্ট এবং সকলের সাথে সকলের একটা সার্বিক সম্পর্ক, সুসম্পর্ক। তবেই কিন্তু সেই শিক্ষার পরিবেশটা গড়ে উঠবে এবং একজন ছাত্র তার শিক্ষকের কাছ থেকে মন ভরে শিক্ষা লাভ করবে। সেখানে সিলেবাস বা পাঠ্যক্রম খুব একটা গুরুত্ব রাখে না। সেই জন্য এখানে সঠিক উত্তর অবশ্যই পাঠ্যক্রম। এবার ক্লাসরুম সিচুয়েশন ম্যানেজমেন্ট নিয়ে, অর্থাৎ ক্লাসরুমটাকে আমরা কিভাবে ম্যানেজ করি, এই দীর্ঘদিন ধরে যারা আমরা কর্মরত শিক্ষক, তাদেরকে যদিও এই বিষয়টা নতুন করে বলার কিছু নেই, তবে এমন অনেকেই রয়েছেন যারা নতুন করে এই প্রফেশনে আসার চেষ্টা করছেন বা নতুনভাবে টেটের প্রস্তুতি নিচ্ছেন। তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখছেন, কারণ আমার কমেন্ট সেকশানে আমি কিন্তু তাদের রেসপন্স পেয়েই বলছি এই কথাটা। কারণ এই ভিডিওগুলো শুধু যে কর্মরত শিক্ষকদের উদ্দেশ্যেই বানানো হচ্ছে তা কিন্তু নয়। প্রত্যেকেই সমাজের সকল স্তরের মানুষ যারা শিক্ষার প্রতি আগ্রহী, শিক্ষানুরাগী, প্রত্যেকটা মানুষই কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন। প্রত্যেকেরই ভালো লাগবে, কারণ প্রত্যেককেই যে স্কুলে এসে নর্মাল পাঠদান করতে হবে তা কিন্তু নয়। কারণ তাদের বাড়িতেও কোনো শিশু রয়েছে, বাচ্চা রয়েছে, ছাত্র রয়েছে। তাদের ক্ষেত্রেও এই পদ্ধতিগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সঠিক লক্ষ্যে কিন্তু পৌঁছানো সম্ভব। কারণ এগুলো আমার কথা না, এগুলো কয়েকশো বছর আগে এই মহান মনোবিদদের কথা, যারা সেই রাস্তাগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আর সেগুলোই খুব সহজ করে উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের সামনে, এটুকুই। এর পরের প্রশ্নটা সেখান থেকেই আসছে, যদি কোনো শিক্ষার্থী আপনার ক্লাসে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে আপনি কি করবেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। নাম্বার এ, তার অনুপস্থিতির জন্য তাকে দোষারোপ করা উচিত। নাম্বার বি, আধুনিক যুগের শিক্ষার্থীদের মনোভাবের কথা ভেবে চুপ করে থাকা উচিত। নাম্বার সি, শিক্ষাদানের ক্ষেত্রে কিছু মনোগ্রাহী পদ্ধতি অবলম্বন করা উচিত। নাম্বার ডি, কারণটি জেনে তা নির্মূল করা উচিত। এখানে অবশ্যই কারণটা আমাকে জানতে হবে, সেই রুট কজটা আমাকে খুঁজতে হবে। রুট কজ, যে কি কারণে ছেলেটি বা মেয়েটি আমার ক্লাসে অংশ নিচ্ছে না, কারণটা কি? সে কি কোনো ভয় পাচ্ছে? সে কি ভাবছে যে স্যার যে পড়াচ্ছেন খুব রাগী, যদি আমি পড়া না শুনি বা না পারি তাহলে স্যার মারবেন বা বকবেন, সেই জন্য আমি পার্টিসিপেটই করব না, সে অ্যাক্টিভ আমার পার্টিসিপেশনই থাকবে না? সে কি এটা ভাবছে? নাকি তার মধ্যে কোনো মানসিক সমস্যা হচ্ছে বা কোনো পারিবারিক সমস্যা? অনেক বাচ্চাদের পরিবারে বাবা মাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা থাকে, তার প্রভাব কিন্তু খুব বেশি পরিমাণে ছাত্রছাত্রীদের ওপর পড়ে। সেটা কিন্তু আমাদেরকে খুঁজে বার করা উচিত। এবং সবথেকে বড় কথা, যেটা আমাদের নিজেদের দিকেও আঙুলটা তোলা উচিত, যে সঠিক শিখন পদ্ধতি আমি কি অবলম্বন করছি? আমি কি আমার ক্লাসরুম সিচুয়েশনটাকে খুব আকর্ষণীয় করে তুলতে পারছি না? সে কি আমার পড়াতে কি কনসেন্ট্রেট করতে পারছে না আমার পড়ায়? বা আমি কেন নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারছি না? সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত যে আমরা কেন সেটা করতে পারছি না। তাহলে এই সামগ্রিক বিষয়টা আমরা যতক্ষণ না দেখব ততক্ষণ কিন্তু এর উত্তর খুঁজে পাবো না। তাই অবশ্যই আমাদের একদম গভীরে গিয়ে এর কারণটা খুঁজতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা করে, অর্থাৎ সেই সংশ্লিষ্ট শিশুটির সাথে আলোচনা করে সেটা সলভ করতে হবে। এমন কিছু আমাদের করতে হবে যাতে তার আকর্ষণটা বাড়ে ক্লাসের প্রতি। কোনো ছোট ছোট কাজ দিতে হবে, তাকে ছোট ছোট পুরস্কার দিতে হবে এবং তার প্রতি অ্যাটমসফিয়ারটা এমনভাবে পাল্টে দিতে হবে যে সেই ক্লাসটা করার জন্য সে যেন অধীর আগ্রহে অপেক্ষা করে আগামী দিন থেকে। ঠিক সেই অ্যাপ্রোচটাই যদি আমরা রাখতে পারি তাহলে সেই শিশুটি নিশ্চিতভাবে সেই ক্লাসের প্রতি আকর্ষণ বোধ করবে। এবং
এটা বলাই বাহুল্য, আমরা যারা কর্মরত শিক্ষক তারা সেই কাজটাই করি। নিজেদের কাজটা আমরা এতটাই সুন্দরভাবে করি যে আমাদের ছাত্ররা হয়তো অমনোযোগী হওয়ার সুযোগই পায় না। আরও একটা এই সংক্রান্তই প্রশ্ন ঠিক 2014 সালে টেটেই এসেছিল যে একজন শিক্ষকের দৃষ্টিভঙ্গি কেমন হবে তার ছাত্র সম্বন্ধে। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে প্রশ্ন, যেটা আমরা তো সবসময় ফেস করছি বা আগামী দিনে যারা শিক্ষক হতে চাইছেন তাদেরকেও ফেস করতে হবে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা বা তাদের দৃষ্টিভঙ্গি কীরকম সেটাও কিন্তু নির্ভর করছে একজন প্রকৃত শিক্ষক হওয়ার জন্যে। তাহলে আসুন দেখে নিই প্রশ্নটা কি। একজন শিক্ষক বা শিক্ষিকা তার শিক্ষার্থীদের মূল্যায়নে তখনই সফল হবেন যখন তিনি মূল্যায়ন অর্থাৎ ইভ্যালুয়েট নাম্বার এ কঠোর হবেন, নাম্বার বি ক্ষমাশীল হবেন এবং নমনীয় হবেন, নাম্বার সি নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ ফোকাসড, নাম্বার ডি দ্রুত এবং তৎপর হবেন। এখানে অবশ্যই নৈর্ব্যক্তিক এবং অবজেক্টিভ হবেন। কেন সেটাও আমি বলছি। যদি কঠোর হন, একজন ছোট্ট শিশু ক্লাসে বসে আছে, আপনি পড়াচ্ছেন, সে হয়তো কিছু বুঝতে পারছে না বা আপনি পড়িয়েই গেলেন, সে কোনো রেসপন্স করছে না। আপনি কাছে গেলেন, তাকে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ রে তুই চুপ করে আছিস কেন, কিছু কি বুঝতে পারছিস না? তখন আপনি হয়তো বুঝতে পারলেন যে তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে যদি আমি বলি যে স্যার বা ম্যাম আমি বিষয়টা বুঝতে পারছি না, স্যার যদি আমাকে বকে বা ম্যাডাম যদি আমাকে বকে, তাহলে সেই কঠোরতার জায়গাটা যদি একটি বাচ্চা বোঝে যে স্যার ম্যাডাম খুব কঠোর, খুব কড়া, আমাকে শাসন করবেন, তাহলে সেটাও কিন্তু শিক্ষার পথের একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কঠোর হলে কিন্তু সেই বাচ্চাটি সঠিকভাবে শিখতে পারবে না। তাহলে কঠোর হতে হবে এই বিষয়টাও কিন্তু এর সঠিক উত্তর নয়। নাম্বার বি ক্ষমাশীল এবং নমনীয়। এখন আপনি দেখছেন যে আপনার ছাত্র কিছুই পারছে না, কোনো উত্তর পারছে না, বা আপনি যেটা পড়িয়েছেন সেটা ঠিকমতো বুঝতেও পারছে না, কিন্তু আপনার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক রয়েছে বা আপনার খুব পরিচিত কেউ তার ছেলে বা মেয়ে আপনার ছাত্র, সেক্ষেত্রে আপনি খুব নমনীয় হলেন বা তাকে খুব কিছুই বললেন না বা কিছু করলেন না, তাকে বোঝালেন না, বা তাকে যে বলা যে বাড়ি গিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে, স্কুলে ভালো করে পড়তে হবে, ক্লাসের পড়া শুনতে হবে, এই ধরনের যে আপনার সাজেশন সেগুলো আপনি দিলেন না, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চাটার ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে এই পয়েন্টটাও কিন্তু এখানে সঠিক হচ্ছে না। এবার দেখব নাম্বার সি নৈর্ব্যক্তিক অবজেক্টিভ। একদম এটাই এখানের উত্তর হবে এই কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে শিশুটিকে সঠিকভাবে বোঝানো। আপনি যেটা বলছেন সেই উপস্থাপনাটা অত্যন্ত সহজবোধ্য করা, যাতে শিশুটি কি পড়াচ্ছেন সেটা সহজেই বুঝতে পারে। তাহলে যদি শিশুটি সঠিকভাবে বুঝতে পারে, সেক্ষেত্রে সে যাই করুক না কেন, সে যদি দুষ্টুমি করে বা ক্লাসে পাশের ছেলের সাথে গল্প করে, সেই বিষয়টাও উপেক্ষা করা যায় যদি না তার ইভ্যালুয়েশনে আপনি সন্তুষ্ট হন। অর্থাৎ আপনি যে কাম্য সামর্থ্যে বা যে লক্ষ্যে পৌঁছতে চাইছেন, যে এই একটা টপিক নিয়ে আপনি বোঝাচ্ছেন, সেই টপিকটি সেই বাচ্চাটি বুঝতে পারলো কি পারলো না সেই বিষয়ে আপনি একদম কনফার্ম বা স্যাঙ্গুইন হয়ে গেলেন যে না ও বুঝতে পেরেছে, আমি বোঝাতে পেরেছি, তাহলেই কিন্তু সেই ক্লাসের বা সেই শিক্ষকের শিক্ষকতার আসল প্রাপ্তি তখনই হয়। তাহলে অবশ্যই অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক পয়েন্টটি সঠিক হবে। আর নাম্বার ডি দ্রুত এবং তৎপর হবেন। দ্রুত এবং তৎপর হয়ে কিন্তু খুব একটা লাভ হবে না, কারণ দ্রুততার সাথে কোনো কাজ করলে সেই বাচ্চাটির হয়তো একটু স্লো বা একটু পিছিয়ে পড়া, দুর্বল প্রকৃতির, সে হয়তো আপনি যে লেভেলে পড়াচ্ছেন বা যতটা দ্রুততার সাথে পড়াচ্ছেন সে হয়তো সেটা ধরতে পারছে না, সে কারণে হয়তো সে পিছিয়ে পড়ছে। তাহলে স্বাভাবিকভাবে আমাকে বা আমাদেরকে
তাদের মতো করে কাজ করতে হবে। তারা কতটা নিতে পারবে, কোন পরিধি অবধি তাকে নিয়ে যাওয়া যায়, কতটা দ্রুততার সাথে নিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু আমাকে সঠিকভাবে বিচার করতে হবে সেই ছাত্রটির চিন্তাভাবনা অনুযায়ী, ছাত্রটির দক্ষতা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। তাহলে অবশ্যই এই দ্রুততা এবং তৎপরতার বিষয়টাও কিন্তু এখানে খাটছে না। তাহলে সঠিকভাবে মূল্যায়ন পেতে গেলে আমাকে অবশ্যই অবজেক্টিভ হতে হবে। কোনোভাবেই কিন্তু কারোর প্রতি পক্ষপাত দুষ্ট হলে হবে না। সঠিকভাবে যদি ছাত্রটির উন্নতি আমরা চাই, অবশ্যই তাকে সেই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাকে নিরপেক্ষভাবে শিক্ষাদান করতে হবে এবং আমার ছাত্রকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই যে দীর্ঘ আলোচনা হলো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ক্লাসরুম সিচুয়েশন, একটি শিশুকে আমরা কিভাবে পড়াবো, টিএলএম, একটি ক্লাসের এনভায়রনমেন্ট, মনোবিদদের তত্ত্ব, সব কিছু, প্রত্যেকটা টার্ম, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ, প্রত্যেকটা বিষয়। এবং এই বিষয়গুলো শুধুমাত্র কর্মরত শিক্ষকদের জন্য উপকারী তা কিন্তু নয়, প্রত্যেকের জন্য, যারা টেটের প্রস্তুতি নিচ্ছে, আগামী দিনে শিক্ষক হওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছেন, প্রত্যেকের জন্য কিন্তু সমানভাবে উপকারী। এবং আরও একটা বিষয় বলে রাখি যে আপনাদের জন্যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে। অর্থাৎ টেটের জন্য আর বাকি যে বিষয়গুলো, সেগুলো নিয়েও আবার আলোচনা হবে এবং দীর্ঘ আলোচনা হবে এবং অন্যান্য ভিডিও খুব শীঘ্রই আসছে। আর সবার শেষে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আমার একজন শিক্ষক হিসেবে সবথেকে মানে আমি যে বিষয়টায় যেটার অপেক্ষায় থাকি, সেটা হচ্ছে আপনাদের ফিডব্যাক। এই যে এতদিন ধরে যে ক্লাসগুলো হচ্ছে, সেগুলো আপনাদের কেমন লাগছে, সেগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এবং কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই সেগুলো লিখবেন। ধারাবাহিকভাবে তো আমি অবশ্যই আসব পরবর্তী ভিডিওগুলো নিয়ে। বিশেষ করে এই যে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো, সেগুলো নিয়ে কিন্তু আমাদের দীর্ঘ আলোচনার প্রয়োজন আছে। শুধু আলোচনা নয়, যে সেগুলোর বিশ্লেষণের প্রয়োজন আছে। কারণ এক একটা প্রশ্ন থেকেই কিন্তু অনেকগুলো টপিক কভার করা যায়, সেগুলো আপনারা অলরেডি বুঝে গেছেন। এভাবেই আমি কিন্তু আগামী বেশ কয়েকটা সিরিজে বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাহলে পুরো সিলেবাসটার কিন্তু একদম সঠিক ধারণা আমাদের আরও তৈরি হবে এবং আমাদের প্রিপারেশনটা আরও বেশি সলিড হবে। আরও একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমাদের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র পরীক্ষা নয়, আমাদের উদ্দেশ্য আগামী দিনগুলো আরও বেশি করে আমরা যাতে সুন্দরভাবে আমাদের ছাত্রদেরকে পড়াতে পারি। আমাদের নিজেদের কর্মজীবনটাকে আরও সুন্দর করে তোলাই কিন্তু আমাদের উদ্দেশ্য। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।